This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন হিরণ। আমি হিরণের কাছে যাব। হিরণ, জি 24 ঘন্টা স্টুডিও থেকে মৌপিয়া তোমাকে স্বাগত জানাচ্ছি। হিরণ, তোমার কাছে যাওয়ার আগে আমি আজকে যখন দেবের সঙ্গে এই প্রসঙ্গে কথা বলা হয় জি 24 ঘন্টার তরফ থেকে, দেব তিনি দাবি করেন যে গুরুত্বপূর্ণ সোর্স থেকে খবর এসেছে, দলকেও তিনি জানিয়েছেন। কি বলেছেন একটু তোমায় শোনাবো হিরণ। আমাদের কাছে খবর এসছে এবং খুব গুরুত্বপূর্ণ সোর্স থেকে খবর এসছে এবং আমরা সেটা আমার দলকেও জানিয়েছি, কারণ আমি চাই না কে আমার জন্য নয়, আমার বাংলায় নয়, আমার ভারতবর্ষে কোনো মানুষ কোনো পলিটিক্যাল কারণে মারা যাক। আমি বলছি এটা হবে, আমার কাছে খবর এসছে। এটা তার মানে এটা নয় কি এটা 100% হচ্ছে, এটা 100% হচ্ছে বা এটা করতে চলেছে, তা নয়। আমার বক্তব্য যে খবরটা এসছে, আমি আমার দলকে সতর্ক করেছি, আমি প্রশাসনকে সতর্ক করেছি এবং আমার কেশপুরের মানুষকে কালকে বললাম যে তৃণমূল কংগ্রেস কারো গায়ে এক হাত দেওয়া না ভোট দেওয়ার জন্য, কারণ আমি রাজনীতি করতে এসছি মানুষকে ভালো রাখার জন্য, মানুষের ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন বাস্তবিক হয় সেটা মানুষের কাজের জন্য। এবং যদি এরকম সময় আসে কোনো দিনও কে আমাকে যদি হারতে হয় একটা মানুষের জীবন বাঁচানোর জন্য, আমি হারতেও রাজি, অন্তত আমি খুশি থাকবো অ্যাটলিস্ট একটা মানুষের জীবন বাঁচাতে পেরেছি। হিরণ দলকেও জানিয়েছেন দেব এবং তিনি বলছেন যে এমনই রাজনৈতিক ষড়যন্ত্র করা হচ্ছে শুধুমাত্র এই আসনটার জন্য, যে কাউকে একটা পরিকল্পনা করে খুন করা হবে এবং দেব তিনি হারতেও রাজি রয়েছেন একটা প্রাণ বাঁচানোর জন্য। খুব সিরিয়াস অভিযোগ। হিরণ, আপনার রাজনৈতিক জীবনে আপনি কখনো শুনেছেন এরকম যে অন্য দল কাকে খুন করবে সেটা আরেকজন দল জেনে গেছে এবং সেই দলটা বলছে? আর একটা কথা উনি বললেন খুব ইম্পর্টেন্টলি, উনি হারতেও রাজি আছেন, মানে হারার যে সম্ভাবনাটা উনি বুঝতে পেরে গেছেন। কারণ আপনি দেখুন, সমীক্ষা করে দেখুন, আপনার একটা ছোট্ট কথা বলি যে লাশ নিয়ে রাজনীতি কে করেছে? বিজেপি করেছে না তৃণমূল করেছে? এই পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে লাশের ওপর দিয়ে, লাশের রাজনীতি করে। আজকে পিংলাতে আমাদের ভাই শান্তনু ঘড়ুই তাকে হত্যা করে শুকনো ধান ক্ষেতের উপরে হাতে গামছা বেঁধে ফেলে দিয়ে গেল। আমরা যখন তার প্রতিবাদ করলাম তখন পুলিশ রিপোর্ট দিয়ে বলছে যে শুকনো জমির ওপরে সে জলে ডুবে মারা গেছে। এটা জি 24 ঘন্টা না, পৃথিবীর কেউ বিশ্বাস করবে না। কিন্তু এই সাংসদ বলেছেন যে হ্যাঁ, পুলিশের রিপোর্ট যা বলেছে ঠিকই বলেছে, আমরা এই তদন্ততে বিশ্বাস করছি। আমরা হাইকোর্টে গেছি, আমরা চাইছি এটা আবার তদন্ত করা হোক, পোস্টমর্টম আবার করা হোক। এবং সেই পরিবারের যিনি আছেন, তার মা, তার বাবা সবাই বলছেন যে আমরা আরেকবার পোস্টমর্টম করতে চাই, আমরা বিশ্বাস করি না যে শুকনো জমির ওপর আমার ছেলে জলে ডুবে মারা গেছে। এটা 1 নম্বর পয়েন্ট। তার মানে যে ভোটের শুরুতেই উনি কিন্তু একটা খুন দিয়ে শুরু করছেন রাজনীতি। আর যিনি এই কথাটা বলছেন তিনি পরোক্ষভাবে বিজেপিকে ভয় দেখাচ্ছেন কেশপুরেতে, পরোক্ষভাবে। কারণ কোনো রাজনৈতিক নেতা সরাসরি তো খুনের কথা বলতে পারেন না, সেটা পরোক্ষভাবে বিজেপি কর্মীদেরকে ভয় দেখাচ্ছেন, দেখো তোমাদের কিন্তু আমরা খুন করবো, আর খুন করে তোমাদের নামেই দোষটা দেওয়া যে বিজেপিকে খুনটা করেছে। এই যে একটা সাংসদের পরিকল্পনা, পরিষ্কার একটা ব্লু প্রিন্ট, একটা পিংলাতে করেছিল, সেখানে সাকসেসফুল হয়নি। দেখেছে হিরণ ডেট বা রাজনীতি করেনি, রাজনীতি কখনো করেও নি আর করবেও না। সেটা যখনই বুঝতে পারছে, দেখি যে আমার জমি তো পাকিস্তান থেকে চলে গেছে, সেটা ভাবছে কেশপুর শেষ জায়গা যেখানে জেতার শেষ উনি আশা করছেন। আপনি যদি গত 2014 এবং 2019-এর আপনি যদি রেজাল্টটা দেখেন এবং 2021 দেখেন, সেখানে গিয়ে আপনি দেখবেন যে এই সাংসদ সব জায়গায় হেরে গেলেও একমাত্র কেশপুরেতে বিপুল ভোটে 90,000, 99,000, 97,000 ভোটে জেতেন ওখানে। কিসের জন্য? না, কারণ ওখানে একমাত্র সন্ত্রাস করতে পারেন। পিংলা, সবং এবং কেশপুর হলো সন্ত্রাসের আঁতুড়ঘর। আপনার সাংবাদিক জি 24 ঘন্টা থেকে শুরু করে সমস্ত সাংবাদিক কেশপুরে আমার সঙ্গে ঘুরে গেছেন। তারা দেখেছেন যে মানুষ কি ভয়ঙ্কর অবস্থায় আছে, ঘাড় ভেঙে দিয়েছে, কোমর ভেঙে দিয়েছে, পা ভেঙে দিয়েছে, তার হাতেতে নাটবল্টু লাগানো আছে, কে সোজা হয়ে দাঁড়াতে পারে না, কাকে আছাড় মেরেছে। আপনার সাংবাদিক এসেছিলেন, অন ক্যামেরা আছে। তো এই যে ভয়ঙ্কর কেশপুর, উনি দেখেছিলেন যে 2014, 2019 এই সন্ত্রাস করে জিতেছিলেন। কিন্তু গত 78 দিন ধরে হিরণ পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, প্রান্তরে ঢুকে গেছে, বাড়িতে ঢুকে গেছে। দেখছেন যে কেশপুর পুরোপুরি হিরণের দখলে চলে এসছে। যে বাকি 6টা জায়গাতে উনি হারবেন সেটা জানেন, যে ডেবরা, পাঁশকুড়া থেকে শুরু করে, ঘাটাল থেকে শুরু করে এদিকটা পুরোটা হারবেন। তো একমাত্র আশা ওনার কেশপুরে। কিন্তু কেশপুরে ভয় পেয়ে গেছেন, দেখছেন যে কেশপুরের মানুষ পুরোপুরি হিরণের সঙ্গে চলে এসছে। কারণ 78 দিনে কেশপুরে ভারতী ঘোষকে যেভাবে আক্রমণ করেছিল, উনি যেভাবে করিয়েছিলেন 2019-এ, আপনাদের মনে থাকবে 2019-এ ভারতী ঘোষ কেশপুরে গেছে, আক্রমণ হয়েছে, দাসপুরেতে গেছে, আক্রমণ হয়েছে। এবং ভোটের দিনকে দেখেছেন যে কেশপুরে কিভাবে সাংবাদিকদের উপরে আক্রমণ হয়েছিল। সাংবাদিকরা
একটা গাড়ির মধ্যে 12 থেকে 14 জন সাংবাদিক গাড়ির মধ্যে থাকতে বাধ্য হয়েছিলেন। ভয়ঙ্কর পাথর, ভয়ঙ্কর বোম করতে শুরু করেছিল কেশপুরেতে। এইভাবে একজন সাংসদ ভোটে যেতেন, এবং সেটা আমি বলছি না, আপনারা সংবাদ মাধ্যম আপনাদের অন রেকর্ড। হিরণ, আমি তোমায় থামিয়ে দেবের আরেকটা বক্তব্য শোনাবো। যখন এই প্রসঙ্গেই তোমার বক্তব্য সম্পর্কে দেবের প্রতিক্রিয়া চাওয়া হয়, তখন দেব কি বলেন একটু শোনাবো। কে হবে জনপ্রতিনিধিত্ব তো হচ্ছে না, বেসিক্যালি ওর কথাবার্তা আচরণ থেকে মধ্যে কে হবে গুন্ডা, মানে মানে যে আচরণটা উনি নিয়েছেন, এটা তো কে জেতার পর কে কত বড় গুন্ডা হবে তার তো এই কম্পিটিশনটা, এই নির্বাচনটা তো সেটা নিয়ে নয়। কোথাও আমি হিরণের সঙ্গে ঝগড়াও করতে চাইছি না। আমার মনে হয় যদি একটাই কথা শেষ, কে না আমরা এরকম কিছু করছি না, দেবের কাছে ভুল খবর আছে, তাহলে আমি সরি বলে দেবো, ঠিক আছে 10 তাহলে এইখানে তো এটা তো ওই কথা নয় আমি কেন সরি বলবো, যদি আমাদের কাছে ভুল সোর্স অফ ইনফরমেশন থাকে। ও তো আয় দিন আমাকে নিয়ে ভুল কথা বলে, আমরা ঝাড়খণ্ড থেকে টাকা নিয়ে এসেছি, আমি নাকি গরু চোরে টাকা নিয়ে এসেছি, আমি নাকি কি বলবো মার্ডার করেছি, আমি নাকি সন্ত্রাসবাদী করেছি, কিন্তু আমি কোনোদিন ওকে তো টার্গেট করতে যাইনি, উত্তর দিতে যাইনি। এইটা একটা মানুষের মানে একটা মানে জীবন যাওয়া বা না যাওয়া নিয়ে আমার কাছে 100% সঠিক খবর নেই, কিন্তু এটা যাতে না হয় এটাকে আটকানোর জন্য আমার হচ্ছে এই পদক্ষেপগুলো দরকার, যাতে ওরাও জানুক। যদি না হয়ে থাকে তো আই এম সরি অ্যাবাউট ইট, কে আমার সরি বলতেও এ নেই, কারণ আমার মনে হয় মানুষকে বাঁচিয়ে রাখতে হবে। হিরণ, দেব যেটা বলছেন যে ইন্টেন্ট হচ্ছে তার একটাই, মানুষ বেঁচে থাকুন, রাজনীতিটা সেটা পরে, এবং যদি সত্যি এটা ভুল হয় তাহলে তো হিরণ এটা বললেই পারতো যে না এটা ভুল খবর, তাহলে দেব সরি বলে দিতেন। আমি বুঝতে পারলাম না, মানে খুনের পরিকল্পনা উনি করবেন বিজেপি কর্মীকে, সেটা বিজেপির ঘাড়ে চাপাবেন, সেখানে আমি কি বলবো কোনটা ভুল কোনটা কি? উনি তো বলছেন যে খুন করবেন 10 থেকে 20 তারিখের মধ্যে, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, ওনার যদি মানুষকে বাঁচানোর এতই ওনার বুকের মধ্যে এত দরদ, এবং তার জন্য উনি হাঁটতেও রাজি আছেন, তাহলে বকটুইয়ের যখন মা মেয়েকে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দিয়েছিল, উনি একবারও সরি বলেছিলেন বাংলার মানুষের কাছে? সন্দেশখালীর মা বোনকে 12 বছর ধরে শেখ শাহজাহান ধর্ষণ করতে, একবারও সরি বলেছেন? কামদুনির জন্য একবারও সরি বলেছেন? কালিয়াগঞ্জের জন্য একবারও সরি বলেছেন? মালদার জন্য একবারও সরি বলেছেন? পাকশিটের জন্য একবারও সরি বলেছেন? মধ্যমগ্রামের জন্য একবারও সরি বলেছেন? বারাসতের জন্য একবারও সরি বলেছেন? এই 26,000 চাকরি চলে গেল তার জন্য একবারও সরি বলেছেন? একবারও ক্ষমা চেয়েছেন মানুষের কাছে? একবারও সৌজন্যতা বার্তা দেখিয়েছে? আর একটা ছোট্ট কথা বলি, 2019-এ যেভাবে মানুষকে মেরে এবং জেতার পরে যেভাবে পুরো সন্ত্রাস করেছিলেন উনি, কেশপুর, সবঙ্গম, পিংলা, হাজার হাজার কর্মী ঘর ছাড়া, 2021 বিধানসভা, তারপরে হাজার হাজার কর্মী ঘর ছাড়া, আজও কেশপুরে গিয়ে দেখুন কি সন্ত্রাস। আপনারা সাংবাদিক, আপনারা দেখে আসছেন, তোমার নাটকটা কে করছে? সৌজন্যতার বার্তা শুধু মিঠুন চক্রবর্তী আর সুকান্ত মজুমদারের প্রতি? সৌজন্যতার বার্তা কেশপুরে উনি দেবেন না যে কেশপুর তোমরা গুন্ডামি বন্ধ করো? আজকে 250 জনের উপরে আমাদের ভারতীয় জনতা পার্টির শহীদ হয়েছেন, 250 জনের উপরে শহীদ হয়েছেন, তখন ওনার মনের মধ্যে কষ্ট হয়নি? এখন হঠাৎ করে একজন কি মার্ডার করবেন উনি প্ল্যানিং করেছেন, একটা মিথ্যে প্ল্যানিং করে উনি হঠাৎ করে বলছেন মানুষকে যে আমি তাকে বাঁচানোর জন্য দরকারে হিরণের কাছে হেরে যেতে রাজি আছি। তাহলে ভারতীয় জনতা পার্টির 250 জন যে শহীদ হলেন তাদের জন্য উনি কতবার হাঁটতে রাজি ছিলেন? হিরণ, আমার শেষ প্রশ্ন, যেহেতু কথা বলি মৌপিয়াদি, আর একটা কথা বলে আমাকে কমপ্লিট করতে দাও। আর একটা জিনিস আমাকে বললেন যে আমি ওনাকে সবসময় আক্রমণ করছি। আপনি আমাকে একটা কথা বলুন, কবে ওনাকে আক্রমণ করেছি? 30% কাটমানি উনি নেন, সেটা আমার কথা নয়, শঙ্কর দোলে ওনার পলিটিক্যাল গুরু, ঘাটালের প্রাক্তন চেয়ারম্যান, ঘাটালের প্রাক্তন বিধায়ক, তিনি বলেছেন। গতকাল সুদীপ মন্ডল, ওনার ঘাটালের যুবর প্রেসিডেন্ট, তিনি পর্যন্ত বলছেন যে কোভিডে উনি অ্যাকচুয়ালি কিছুই করেননি, করেছিলেন আলম বলে একজন স্বর্ণ ব্যবসায়ী, এবং বলছেন যে এই সাংসদ চুরি করে, এবং এটা বলছেন যে এই সাংসদের জন্য রামপদ মান্না ওনার পিএ, তিনি চাকরি বিক্রি করেছেন, মার্কেট থেকে 7 কোটি টাকা তুলেছেন শুধু দেবকে দেওয়ার জন্য। এটা তো আমার কথা নয়। তার আগে রামপদ মান্নার অডিওটা শুনুন আপনি। রামপদ মান্না একটা প্রার্থীকে বলছে কোনো চিন্তা করো না, আমার কাছে 44টা চাকরি আছে, 9 লাখ টাকা করে দাও, আমি তোমাদের সব চাকরি করে দেবো। সে বলছে পরীক্ষা দিতে হবে না, বলছে কোনো ব্যাপার না, তুমি আমার কাছে আসবে, আমি বলে দেবো কি লিখতে হবে কি করতে হবে, ওটা আমার ব্যাপার, আমি হলাম দেবের পিএ। তো আপনার কি মনে হয় না যে নিজের দলের শঙ্কর দলুই, নিজের পিএ রামপদ মান্না, নিজের যুব প্রেসিডেন্ট সুদীপ মন্ডল, এরা যে পরপর একটার পর একটা ওনার উপরে অ্যালিগেশন চাপিয়ে যাচ্ছেন, সেটাকে আমি ব্যক্তিগত আক্রমণ করছি, ওনার দলের লোকে বলছি। হিরণ, আমার শেষ প্রশ্ন এখানেই তোমার কাছে, যে তুমি এবং দেব, গরু চোরের টাকা তো আমার কথা নয়, গত 2.5 বছর ধরে ওনার এগেনস্টে সিবিআই ইডির কেস চলছে, এবং এবারে যখন ইডি 8.5 ঘন্টা ডেকে পাঠায়, তখন দিল্লিতে সাংবাদিক, একটি চ্যানেলের সাংবাদিক, সে সামনে উনি বলেছেন, এবং সেই সাংবাদিক পুরোপুরি সম্প্রচার করছিলেন, আপনিও শুনে থাকবেন হয়তো, যে হ্যাঁ আমি টাকা নিয়েছিলাম, আমি 65 লাখ টাকা আপাতত ফেরত দিয়েছি ইডির চাপে পড়ে, বাকি টাকাটা আমি ওই পারফরমেন্স করে, স্টেজ করে, অমুক করে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি।
তাহলে আমি কোন কথাটা ব্যক্তিগত বললাম? আপনি বলুন আমাকে কোন কথাটা ব্যক্তিগত বলেছেন? হিরণ, আমার শেষ প্রশ্ন। উনি আমাকে বলেছেন আমি পড়াশোনা জানি না, আমি মূর্খ, আমি অনেক ছোটখাটো অভিনেতা, উনি নাকি বিরাট বড় স্টার, সেই জন্য হিংসাতে আমাকে বিজেপি এখানে পাঠিয়েছে, সেই জন্য নাকি আমি ওনার সঙ্গে এত কিছু করছি। আরে কেশপুরের মানুষ কি মিথ্যা কথা বলছে? 250 জনের উপর মানুষ শহীদ হয়েছেন, তারা কি তাদের যে প্রাণটা চলে গেছে তৃণমূলের হাতে, আপনারা কি ভুলে গেছেন মানিকতলা? আপনারা ভুলে গেছেন বকটুই? হিরণ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার শেষ প্রশ্ন তোমার কাছে, যেহেতু তুমি এবং দেব দুজনেই একটা অন্য জগৎ থেকে এসেছো এবং যেখানে দাঁড়িয়ে তোমরা সহকর্মী, দুজনেই টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে রয়েছো, এখানে কোথাও রাজনীতির লড়াইটা ময়দানে ডেফিনেটলি থাকবে, ভোটের লড়াইটা থাকবে, এই ধরনের যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা, এটা কেউ কারোর সঙ্গে কথা বলে কি মেটানো যায়? যে জাস্ট ফোনটা তুলে যে না না এগুলো কি বলছো বা কি বলছি, সেরকম তো হতেই পারে না, এগুলো কি করা যায়? নাকি আসলে ভোটের ময়দানে সেটা করার অবকাশ নেই? মৌপিয়া, তোমাকে একটা ছোট্ট প্রশ্ন করি। তোমার বাড়ির বোন যদি ধর্ষিত হয়ে খুন হতো, তোমার বাড়ির কাউকে যদি খুন করে তাকে গাছে ঝুলিয়ে দিত, তোমার বাড়ির কাউকে যদি বাইরে থেকে তালা মেরে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে হত্যা করে দিত, তুমি তখন বলতে ফোন করে না ঠিক আছে ভাই করে ফেলেছিস খুন আমার বাড়ির লোককে, কোনো ব্যাপার না, আমরা চল অ্যাডজাস্ট করে দিই, এটা বলতে তুমি? আমি যে বিজেপি পরিবারের সঙ্গে আছি, সেই বিজেপি পরিবারে 250 জনকে হত্যা করেছে তৃণমূল বাহিনী। 2021 থেকে এখনো হাজার হাজার ভাই বোনেরা আমার ঘর ছাড়া। এই আমি তখন পিংলাতে বসে আছি যে সারাদিন পিংলায় যে সন্ত্রাসের কাহিনী, যে বাড়িতে গিয়ে দুপুরবেলা ভোজন করলাম, আমার সেই ভাই 15 দিন তার সে হাসপাতালে ভর্তি ছিল, তার মাথায় মেরেছিল। তো মৌপিয়া, এই যে খুনের রাজনীতি, এই যে সন্ত্রাসের রাজনীতি, তা সেই সমস্ত যদি আপনার বাড়িতে হতো বা আপনার কারোর সঙ্গে হতো, আপনি কথাটা বলতে পারতেন চলো অ্যাডজাস্ট করে নিই, চলো এটা রাজনীতির ঝগড়া। এটা তো রাজনীতির ঝগড়া নয় মৌপিয়া, কি এটা? আমি রাজনীতি করতে আসিনি। রাজনীতি করতে এলে আমি এখনো ভাড়া বাড়িতে থাকতাম না, রাজনীতি করতে এলে আমি এখনো ভাড়া গাড়িতে চড়তাম না। উনি 10 বছরে ওনার 7 কোটি টাকা ইনকাম ছিল, 10 বছরে ওনার 38 কোটি টাকা হয়েছে। আর আপনি আমারটা দেখে নেবেন এফিডেভিটে, আমি কি ইনকাম করেছি গত 10 বছর সেটাও আপনি দেখে নেবেন। এবং বাংলা ইন্ডাস্ট্রির অন্যান্য যারা অভিনেতা আছেন তাদেরও গত 10 বছরের ইনকামটা দেখে নেবেন, তাহলেই বুঝবেন যে গরুচোরের টাকা, বাংলাদেশের সাপলা মিডিয়া সেলিম খানের টাকা হাওয়ালা দিয়ে কিভাবে ঢুকেছে ওনার অ্যাকাউন্টেতে। কত অ্যাকাউন্ট তো উনি দেননি এফিডেভিটে। তো আমি সেই জন্য দিদি বলছি রাজনীতির কথা নয় এগুলো, এটা হলো মানুষের বাঁচার লড়াই। আপনি একবার কেশপুরে আসুন, আপনার সাংবাদিক সমিতাটি এসছেন, দেখে গেছেন চোখের সামনে, আপনার ক্যামেরায় অন ক্যামেরায় দেখেছেন কি ভয়ঙ্কর সন্ত্রাস। মা বোনদের মুখ থমথম করে, কথা বলতে পারে না, সাহস পায় না কথা বলতে। আমাকে আড়াল করে গিয়ে বলে দাদা প্লিজ আমাকে দেখাবেন না টিভিতে। দিদি যখন সমিতার দিকে কাউকে গিয়ে বলে ক্যামেরা একটু বলো না, মুখ ঘুরিয়ে চলে যায়, বলে দাদা আপনি তো নিয়ে চলে যাবেন, আমাকে তো রাত্রিবেলা যে মারতে আসবে, তখন কি আপনি থাকবেন আমার পাশে? এই যে ভয়ঙ্কর সন্ত্রাস, যে সন্ত্রাস থামানোর চেষ্টা করেছেন গত 10 বছরে, গত 10 বছরে 11% লোকসভায় গেছেন। আর 13ই এপ্রিল এই 2024 সবঙ্গে গিয়ে এই দেববাবু ক্ষমা চেয়েছেন, বলেছেন না আমি লোকসভায় যেতে পারিনি, আমি এলাকাতেও আসতে পারিনি, আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। তাহলে এই সাংসদ আগামী 5 বছর তো শুটিং করবেন, উনি কি বলেছেন শুটিং করবেন না? উনি একবারও বলেছেন যে আমি সিনেমা ছেড়ে দিচ্ছি? তাহলে গত 10 বছরও ছিলেন না, ক্ষমা চাইছেন, আগামী 5 বছরও থাকবেন না, তাহলে কোন কথাটা সত্যি? হিরণ, অনেক ধন্যবাদ। হিরণ আমাদের সঙ্গে এতক্ষণ সরাসরি ছিলেন হিরণ চট্টোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।